নমস্কার, ডব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা করব সপ্তম শ্রেণীর ইংলিশ টেক্সট বুক থেকে প্রথম চ্যাপ্টারের অ্যাক্টিভিটি 4, 5, 6, 7 এবং 8। এর আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং 3 সলিউশনগুলো দেখে নিয়েছো। তো আজকে অ্যাক্টিভিটি 4 এরগুলো তোমাদেরকে এখন করে দেখাচ্ছি। তো দেখো এখানে কি দেওয়া রয়েছে, fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives। এখানে বলা হয়েছে দুটো অল্টারনেটিভের মধ্যে দুটো ভার্ব আছে, তো তোমাদেরকে ওই ভার্বের মধ্যে সঠিক ভার্বটা বসাতে হবে। My English textbook has or have 138 pages। এখানে ইংলিশ টেক্সট বুকটা আমরা ধরে নেব একটাই আছে, বই তো একটাই, ইংলিশ টেক্সট বুক। তাহলে এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। সেটার জন্য তোমাদেরকে এটা বুঝতে হবে। তো দেখো, হ্যাভ বসে প্লুরাল সাবজেক্টের পরে এবং সবসময় আয়ের পরে, আর হ্যাজ বসে সিঙ্গুলার সাবজেক্টের পরে। তো চলো এবার করি। মাই ইংলিশ টেক্সট বুক হ্যাজ 138 পেজেস। যেহেতু টেক্সট বুকটা একটা তাই হ্যাজ হবে। এরপর আওয়ার ক্লাস যেহেতু একটাই তাহলে এখানে কি হবে, হ্যাজ হবে। আওয়ার ক্লাস হ্যাজ 30 স্টুডেন্টস। মাই স্কুল হ্যাভ অর হ্যাজ হবে নিশ্চয়ই। এ বিগ প্লেগ্রাউন্ড। উইটা যেহেতু আমরা, আমরা মানে এটা প্লুরাল সাবজেক্ট, তাই এখানে সবসময় হবে হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। অল মাই ফ্রেন্ডস, আচ্ছা ফ্রেন্ডস দেওয়া আছে মানে এটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে কী হয়ে যাবে, হ্যাভ হবে। সাম ইন্টারেস্ট ইন স্পোর্টস। তাহলে অ্যাক্টিভিটি 4-এরটা সমাধান হয়ে গেল। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 5, fill in the blanks with suitable article and prepositions। শূন্যস্থানগুলোতে আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ফিল করতে হবে। তাহলে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিভড ড্যাশ দ্য 19th century ইন্ডিয়া when very few people। তাহলে এখানে লিভডের পরে কি হবে, ইন হবে, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 19th সেঞ্চুরির মধ্যে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে কি বসবে, আমরা এখানে লিখব লিভড ইন 19th century India when very few people went to school। এখানে বসবে টু, সেই সময় খুব কম লোকই স্কুলে যেত। went to school। তারপর হি ফাউন্ডেড ড্যাশ স্কুল, এ স্কুল, তিনি একটি স্কুল স্থাপন করলেন ইন ক্যালকাটা, কলকাতার মধ্যে। which was later known as বিদ্যাসাগর কলেজ, যেটি পরে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত হল। হি রোট আ বেঙ্গলি প্রাইমার which is used even today। তিনি একটি বাংলার মৌখিক লিখলেন যেটি এখনো পর্যন্ত প্রচলিত রয়েছে। উই আর প্রাউড অফ বিদ্যাসাগর for his great work in the field of education। শিক্ষার জগতে তার মহান কাজ। অ্যাক্টিভিটি 5-এরটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 6, আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে ভার্বের ফর্ম আছে, তোমাদেরকে সঠিকটা লিখতে হবে।
দ্য সান রাইজ rose in the east. The sun rise in the east. এর অ্যান্সার হবে রাইজ। বিয়েরটা দেখে নেব। When do you went to the school? এখানে অ্যান্সার হয়ে যাবে, কারণ যেহেতু ডু ইউ আছে তাই অ্যান্সার হয়ে যাবে গো টু স্কুল। এরপর আমরা দেখব সি এরটা। 2 and 2 make 4. 2 and 2 যেহেতু দুটোই, যখন 2 and 2 মানে দুটোই হচ্ছে প্লুরাল নাম্বার হয়ে গেল, তাই এখানে আনসার হয়ে যাবে মেক 4। চারেরটা দেখি। দ্য গ্রেট স্কলার বোপদেব রোট মুগ্ধাবোধ, মানে যেহেতু বইটা অনেকদিন আগেই লেখা হয়েছিল তাই এটা হয়ে যাবে পাস্ট টেন্স, তাই হয়ে যাবে রোট। রবার্ট ব্রুস ফট হার্ড টু রিগেন হিজ কিংডম, এখানে হয়ে যাবে ফট। এরপর আমরা দেখব, আশা করি অ্যাক্টিভিটি 6-এরটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা অ্যাক্টিভিটি 7-এরটা করব। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 7। এখানে কি দেওয়া আছে? রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস: গুড, ফ্যাট, ওয়াইজ, ডাল, ওল্ড, ওয়ার্ম, কাইন্ড, হ্যাপি, টল। তো চলো এর উত্তরগুলো একবার দেখে নাও। গুড এর অপোজিট হচ্ছে ব্যাড। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। ফ্যাট মানে মোটা, এর অপোজিট হচ্ছে থিন। ডাল মানে হচ্ছে যারা একটু মূর্খ হয় বা ভোতা, তার অপোজিট হচ্ছে শার্প মানে তীক্ষ্ণ বা ধারালো। ওল্ড মানে পুরনো, নিউ, ওল্ডের বিপরীত হচ্ছে নিউ মানে নতুন। ওয়ার্ম মানে গরম বা উষ্ণ, এর অপোজিট হচ্ছে কুল মানে ঠান্ডা। কাইন্ড মানে দয়ালু, এর অপোজিট হবে ক্রুয়েল অথবা আনকাইন্ড। হ্যাপি মানে খুশি, এর অপোজিট হবে স্যাড মানে দুঃখী। টল মানে লম্বা, এর অপোজিট হবে শর্ট মানে ছোট। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8। মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস to the words in the given box and fill in the blanks. One is done for you. বলছে যে এখানে যে ভার্বগুলো দেওয়া আছে তার সাথে লেস অ্যাড করে এগুলো শূন্যস্থানে বসাতে হবে। হেল্প, হার্ম, রেস্ট, পাওয়ার, মিনিং, কালার, হোম। হেল্প মানে সাহায্য করা, হার্ম মানে ক্ষতি করা, রেস্ট মানে বিশ্রাম করা, পাওয়ার মানে ক্ষমতা, মিনিং মানে অর্থ, কালার মানে রং, হোম মানে ঘর। ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড। জল হচ্ছে রঙহীন তরল। এখানে কালার আছে, কালারের সাথে লেস বসিয়ে এই সেন্টেন্সটা করা হয়েছে। রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ হি হ্যাড ফিভার। রিতা কি হবে এখানে? রেস্টলেস অ্যাজ হি হ্যাড ফিভার। রিতার রেস্ট মানে বিশ্রাম, এর লেস বসিয়ে হয়ে যাবে এটা অস্থির হয়ে উঠেছে কারণ তার ফিভার ছিল। পিপল অফেন বিকাম হোমলেস ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি। গৃহহীন হয়ে পড়ে যখনই কোনো প্রাকৃতিক বিপর্যয় আসে। এ স্নেক ইজ হার্মলেস ইফ নট ডিস্টার্বড। একটি সাপকে যদি কোনো ডিস্টার্ব না করা হয় তাহলে সাপটি কিন্তু হার্মলেস মানে ক্ষতিকারক হবে না। দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। এখানে কি হবে? হেল্পলেস। এ সেন্টেন্স ইজ মিনিংলেস উইদাউট এ ভার্ব। একটা বাক্য ভার্ব ছাড়া কিন্তু মিনিংলেস মানে অর্থহীন। তাহলে রিতা ওয়াজ রেস্টলেস,
এখানে হয়ে যাবে বি এরটা। পিপল অফেন বিকাম হোমলেস, সি এরটা। A snake is harmless. The king became helpless. His sentence is meaningless. আশা করি তোমরা এই অ্যাক্টিভিটিগুলো বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে বা কারোর বুঝতে কোনো অসুবিধা হয়, আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও।